বাংলার এসআইআর মামলা শুনানি শীর্ষ আদালতে। আজ প্রত্যেকের নজর থাকবে শীর্ষ আদালতে। এসআইআর প্রক্রিয়ায় কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। 9 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালেই মান্যতা কোর্টের। রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ এবং আজ বাংলার এসআইআর মামলার শুনানি শীর্ষ আদালতে। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, কি সম্ভাবনা উঠে আসছে, কি হতে পারে আজ? সিইও দফতর আরো কি সময় চাইতে পারে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একেবারে যদি গত অর্ডারের পরিপ্রেক্ষিতে দেখা যায়, সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল অন্ততপক্ষে 7 দিন বাড়ানো হোক শুনানির দিন, এবং সেই 7 দিনের সময়সীমা 21 তারিখে শেষ হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তারা চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ তারা প্রকাশ করবে। আগে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, তার জায়গায় 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো অনেক ভোটারের নথি যাচাই, তাদের ভেরিফিকেশনের প্রসেস এখনো পর্যন্ত বাকি রয়েছে, যেটা কালকের মধ্যে তাদেরকে শেষ করতে হবে। তার কারণ তারপরে যাবে কমিশনের কাছে চূড়ান্ত স্ক্রুটিনির পর্যায়ের জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের খাতে সময় কম রয়েছে। ফলে আজকে কমিশনের তরফ থেকে সময় চাওয়া হতে পারে, এবং পাশাপাশি রাজ্যের তরফ থেকেও কিন্তু এই বিষয়টি বলা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু তার তরফ থেকেও কিন্তু এই আবেদন আসতে পারে যে এই সময়সীমা বাড়ানো হোক। এর পাশাপাশি আজকে রাজ্যের তরফ থেকে এর মাঝখানেই আমরা দেখেছি রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাইক্রো অবজারভার এবং স্পেশাল অবজারভারদের বেশ কিছু নির্দেশ দেওয়া নিয়ে তারা সরব হয়েছেন, এবং হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া যেটা বারবার করে দেখা গিয়েছে, সেই বিষয়টা নিয়েও তারা সরব হয়েছেন। ফলে সেই বিষয়টি আজকে আদালতের দৃষ্টিগোচর করা হয় কিনা সেটাও দেখার। এর পাশাপাশি ডিজির একটি নোটিশ তলব করেছিল, ডিজিকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে শোকজ করা হয়েছিল। ফলে ডিজির তরফ থেকেও কি বক্তব্য দেওয়া হয় এই এসআইআর এর আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে, সেদিকেও কিন্তু নজরে থাকবে। মূলত বাংলার এসআইআর প্রক্রিয়া কেমন চলছে, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন বা ডেরেক ওব্রায়েনের যারা আইনজীবীরা ছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম এই বিষয়টা তুলতে, যে মানুষের হয়রানির বিষয়টা। ফলে সেই হয়রানির জায়গায় দাঁড়িয়ে আদালতও কিন্তু বলেছিল যে মানুষের এই হয়রানি কাম্য নয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা প্রয়োজনীয় যা যা পদক্ষেপ সেটা তারা করবেন। ফলে আজকে দেখার যে সেই পদক্ষেপে আরো কোনো নতুন সংযোজন হয় কিনা। বেশ, ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. That earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। মমতার করা মামলার ফের শুনানি হয়, সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7 ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে, এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person.
নিউজ 18 বাংলা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কি আরো দেরি হবে? এসআইআরে 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি এখনো বাকি। সময় কি সব অভিযোগের নিষ্পত্তি হবে? সংশয়ে খোদ রাজ্যের সিইও দফতর। 21শে ফেব্রুয়ারি অভিযোগের নিষ্পত্তির শেষ দিন। এখনো 5 লক্ষ নথি যাচাই করেননি ডিএমরা। 25 লক্ষ নথি এইআরওদের কাছে জমা রয়েছে। 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই হবে। তবে কি ফের বাড়বে সময়সীমা? সিইওর মন্তব্যে জল্পনা। ডিএমদের কাজে গতি বাড়ানোর নির্দেশ সিইও দফতরের। ভোটার কার্ডে আধার কার্ডের নাম বিজয় কৃষ্ণ বেরা। এসআইআর ফর্মে সেই নাম বদল। পাঁশকুড়ার বিজয় কৃষ্ণ বেরা হয়ে গিয়েছেন শেখ রাজেশ আলী। এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই এই ভোগান্তি। ইনি বিজয় কৃষ্ণ বেরা, বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এসআইআর হিয়ারিং এ ডাক পড়ার পর থেকেই তিনি চিন্তায়, কারণ তার নামটাই যে বদলে গেছে। বিজয় কৃষ্ণের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। ভোটার কার্ড, আধার কার্ডেও নাম বিজয় কৃষ্ণ বেরা। কিন্তু এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর নামের ভুল ধরা পড়ে। অভিযোগ, বিজয় কৃষ্ণ বেরার নাম এসআইআর ফর্মে লেখা হয়েছে শেখ রাজেশ আলী। বিজয় কৃষ্ণের দাবি, এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়। এই ভোগান্তির জন্য তিনি কমিশনের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, কমিশনের ভুলে এভাবে তার নাম বদল। সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। খুঁজে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002-এর নাম লিস্টে আছে। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে। তারপরে ওখানে ওই হিয়ারিংয়ের নোটিশ যে তারপর সেই তখন একটা ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশন করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আমাদের বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর। ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। নাম বিভ্রাটের ঠিক কারণটা কি তা খতিয়ে দেখছে প্রশাসন। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ইনি রত্না ভট্টাচার্য, প্রতিবন্ধী মহিলা, পানিহাটির ভোটারও। কিন্তু তিনি এখন উদ্বেগে রয়েছেন। কেন উদ্বেগ? কারণ এসআইআরে চরম উদ্বেগে পানিহাটির ভোটার। 2002-এর ভোটার লিস্টের নাম থাকলেও জোটেনি ফর্ম। অভিযোগ, বারবার আবেদনেও সহযোগিতা করেনি বিএলও। আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, বারবার আবেদন করার পরও কেন ফর্ম তিনি পেলেন না, যেখানে 2002-এর ভোটার লিস্টের নাম রয়েছে? বিএলও কি বলছে? দেখো তমশ্রী, রত্না ভট্টাচার্য নামে এই যে প্রতিবন্ধী মহিলা, তিনি চলাফেরা করতে সেরকম ভাবে পারেন না, এবং সেই জায়গা থেকে তার স্বামী বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। এবং যেটা তার অভিযোগ, যে বারংবার বিএলও কে তার যে এসআইআর ফর্ম তিনি সেটা পাননি, এবং সেই জায়গা থেকে বারংবার বিএলও কে থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলরকেও তিনি বিষয়টি বারবার জানিয়েছেন। কিন্তু বিএলও তাকে পরিষ্কারভাবে বলেছেন যে কোনো রকম তার যে এসআইআর ফর্ম সেটা কিন্তু আসেনি। এই কেন আসেনি এই নিয়ে যখন বিএলও কে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে আমার কাছে আসেনি নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই কারণের জন্য আমি দিতে পারিনি। এবং তারপরে এই গোটা ঘটনায় অর্থাৎ আতঙ্কে রয়েছেন এই প্রতিবন্ধী মহিলা, কারণ যেখানে নির্বাচন কমিশন বলছে যে এসআইআর ফর্ম প্রায় 100% বিলি করা হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবন্ধী মহিলা এখনো পর্যন্ত এসআইআর ফর্ম পেলেন না। স্বাভাবিকভাবেই আশঙ্কায় রয়েছেন তিনি। শুনবো তার অভিযোগ। 2002 সালে নাম থাকাকালেও আমার ফর্ম আসেনি, লিস্টে নাম আছে। এসআইআর ফর্মে
ফর্ম তো পাইনি আমি। বিএলও বলছে আজ না কাল, কাল না পরশু। আমার নামটা কেটে দেওয়া হলো কেন, কি কারণে আমি ফর্মটা পেলাম না? 80 সাল থেকে আমি ভোট দিই, কেটে দিল। আমি খুব আতঙ্কিত, ভয়ে আছি, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। তারা তো আমাকে, তাদের কাছে সাহায্য চাইছি, তারা কোনো রকম আমাকে সাহায্য করছে না। কাউন্সিলরকে জানিয়েছি 30 নম্বর ওয়ার্ড। আমি জায়গা পরিবর্তন করেছি, সেখানেও আমি গেছি, কিন্তু তারা কেউ আমাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আমি কি সামনে বিধানসভায় ভোট দিতে পারবো না? ওনার নামে ফর্ম আসেনি, তাই আমি দিতে পারিনি। ওনাকে বলেছি তো। এটা কি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো সমস্যা হয়েছে? আমি তো বলতে পারবো না। আমার কাছে যে কজন ফর্ম এসছে আচ্ছা, আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেককে প্রচুর প্রচুর সহযোগিতা করেছি, ওনাকেও সেটা বলেছি। এবার আরো একটা ছবি দেখাই। জ্যোৎস্না মণ্ডল, যিনি জীবিত, দেখুন দিব্য কাজ করছেন, কিন্তু সরকারি পোর্টালে তিনি মৃত। জীবিত বৃদ্ধা সরকারি পোর্টালে মৃত। সরকারি পোর্টালে মৃত দেখানোয় বন্ধ ভাতা। খড়িবাড়িতে চরম সমস্যায় 72 বছরের বৃদ্ধা। ঠিক কি বলছেন তিনি? প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি নিয়েছে জানবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, 2 বছর ধরে তিনি যখন তার শারীরিক অসুবিধার জন্য ব্যাংকে যান এই ভাতার টাকা তোলার জন্য, তারপরে তিনি জানতে পারেন তার টাকা বন্ধ, এবং পরবর্তীকালে বিডিও কিছু জানতে পারেন কার্যত তাকে কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে। সরকারি জন্ম মৃত্যু পোর্টালে তাকে মৃত ঘোষণা করা হয়। কার্যত তার 2 বছর ধরে তার যে মানবিক প্রকল্পের ভাতা, অর্থাৎ তপশিলি বন্ধু জয় বাংলা প্রকল্পের ভাতা, তা বন্ধ। আর এটাই কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন তিনি। বারবার বিডিও অফিস, বারবার পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। শেষমেশ কিন্তু বাধ্য হয়ে তাকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আসতে হয়েছেন। তিনি দাবি করছেন গত 24 মাস ধরে তিনি কিন্তু কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন না। আর যার জেরে তার শারীরিক অসুবিধার যে সমস্ত ওষুধপত্র দরকার তার কিন্তু সমস্যা হচ্ছে, এবং তিনি আবেদন করছেন দ্রুত তার এই সমস্যার সমাধান করা হোক। কার্যত তাকে একেবারে মৃত দেখানো হয়েছে, আর আদতে তিনি জীবিত অবস্থায় রয়েছেন। কিভাবে এই ঘটনা ঘটলো তাও কিন্তু তিনি জানতে পারছেন না। আর প্রশ্ন উঠছে একটাই, যখন এই পরিস্থিতির মধ্যে এসআইআর চলছে, এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও এই মহিলাকে 2 বছর ধরে কিভাবে মৃত ঘোষণা করলো কারা? বেশ, বক্তব্য শুনবো এবং তার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। আমি 2 বছর থেকে ভাতাটা পাইতেছি না। আমি একটা অসুস্থ মানুষ, আমার খুব অসুবিধা হইতেছে। কেন ভাতাটা পাইতেছি না? এত দৌড়াদৌড়ি করতেছি সব জায়গায়, আপনাদের কাছে আবেদন করছি যেমনি হোক আমার ভাতাটা যত তাড়াতাড়ি চেষ্টা করুন। আমি তো বাঁচা আছি, কেন আমার মৃত্যু দেখায়, কিংবা আমার বাজে কথা বলে। 2 বছর থেকে বন্ধ। 12 মাস আমার ওষুধ লাগে, আমি ওষুধ ছাড়া একদিন চলতে পারি না। এটা আমাদেরকে আগে খতিয়ে দেখতে হবে, কি আছে না আছে, কি করে হলো এটা। এরকম হওয়া তো কথা না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে এই জ্যোৎস্না মণ্ডলের যেন অতি দ্রুত যেন এনার সরকারি সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না থাকে, তাড়াতাড়ি যেন চালু করা হয়, সেটা আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওনারা কালকে এসেছিলেন, যত খবর পেলাম, তো এই অভিযোগটা জানিয়েছেন। তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওনাকে বললাম যে একটা চিঠি করতে, অ্যাপ্লিকেশন করতে, তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব। সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে। উনি এখন চিঠি দিক, আমরা তো জানতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে। চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেব। বেকার যুবকদের জন্য রাজ্য সরকারের ভাতা যুবসাথী, আর সেই যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী, যে ছবি দেখছেন, ফর্ম ফিল আপ করছেন তিনি। গৌঘাটে যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন বিজেপি নেত্রী। যুবসাথীর সারিতে আরামবাগের মহিলা মোর্চার কনভেনার। ছবি দেখাচ্ছি আপনাদের। যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী, গোঘাটে যুবসাথীর ফর্ম ফিল আপ বিজেপি নেত্রীর। যুবসাথীর সারিতে আরামবাগের মহিলা মোর্চার কনভেনার। কি কারণে যুবসাথীর লাইনে, কি বলছেন নেত্রী জানবো। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, একেবারেই দেখো তমশ্রী, তিনি গোঘাট 2 নম্বর ব্লকে যুবসাথীর লাইনে দাঁড়িয়েছিলেন। তার যেটা দাবি, যেহেতু রাজ্য সরকার এটা করেছে, এই প্রকল্প তিনি প্রশংসা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি সাধুবাদ জানিয়েছেন, এবং যেহেতু রাজ্য সরকারের প্রকল্প, তাই তিনি এই রাজ্য সরকারের প্রকল্প পাওয়ার তিনি প্রাপ্য, সেই কারণেই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। এবং যুবক যুবতীদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার যে এই প্রকল্প ভেবেছে তার তিনি যথেষ্ট প্রশংসাও করেছেন, এবং তিনি জানিয়েছেন
বলেছেন যেহেতু তিনি এলাকার বাসিন্দা, তিনি এই প্রকল্প যেহেতু মাধ্যমিক পাশ করলেই যেহেতু এই প্রকল্পের আবেদন করার সুবিধা মিলছে, সেই কারণেই তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূলও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল নেতারা। যেহেতু বিজেপি নেতারা এই প্রকল্পকে ভাতা ভিক্ষে বলে নানা সময় নানা মঞ্চ থেকে কটাক্ষ করেছে, কিন্তু শুনবো সাফাই কি দিচ্ছেন ওই নেত্রী, শুনি। যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টক্কি ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। ফ্রেজারগঞ্জের একটা ছবি দেখায়। ফ্রেজারগঞ্জ হাসপাতালে পরিকাঠামো রয়েছে, ছবি দেখলেই বুঝতে পারছেন, কিন্তু এই হাসপাতালে নেই চিকিৎসক। ফ্রেজারগঞ্জ হাসপাতালে চলছে নার্স ফার্মাসিস্টের ভরসায়। রোগীরা 20 কিলোমিটার দূরে যান চিকিৎসার জন্য। আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে, কথা বলবো। তার আগে চিকিৎসার অভাবে সমস্যায় পড়তে হয় পর্যটকদেরও। চিকিৎসক নিয়োগের দাবি স্থানীয়দের, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতি। কোমরে একটু লেগেছিল তাই এসেছিলাম। ডাক্তার তো নেই, পরিস্থিতি খুব একটা ভালো না। হাসপাতালে ডাক্তার কখনো থাকে কখনো থাকে না। চিকিৎসা করলে ওইখানে একজন নার্স না, ঠিক কি বলতে পারবো না, খাতাপত্র সারে যিনি, কম্পাউন্ডারও নেই। উনি দেখালেন, দেখে বললেন যে যদি ব্যথা খুব থাকে আবার এক্স রে করার কথা বললেন। প্রচুর সমস্যা। অলরেডি আমাদের যে জনস্বাস্থ্যের মিটিং হয়েছে, যে আমাদের যে হাসপাতালটি আছে সেখানে কিন্তু বিএমএস সাহেব নিজেই এবং একজন স্টাফ নিয়ে সেটা পার্ট টাইম ডিউটি করছেন। সেখানে তার পরিকাঠামোগত শুধু নয় এবং পরিষেবাগতভাবে সেখানে পর্যাপ্ত আলোচনা রয়েছে। আমরা এই ব্যাপারটা খতিয়ে দেখেছেন উনি, মানে উনি একেবারে সরজমিন দেখেছেন এবং খুব দ্রুততার সঙ্গে তার আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার সমস্যাটা সমাধান করা হয়। স্বাস্থ্যকেন্দ্রে আসেন না চিকিৎসক নার্সরা, একজন নার্স দিয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্র। বেহাল আলিপুরদুয়ার 2-এর তুরতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের। ভোগান্তি কুমারগ্রাম ও আলিপুরদুয়ার 2-এর বাসিন্দা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদের। ডাক্তার পাইছেন? ডাক্তার তো নাই। এই যে ডাক্তার নাই, এতে কতটুকু অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা, বিরাট অসুবিধা। অসুবিধার কারণে অসুবিধা হচ্ছে। দেখেন, তুত্রি হাসপাতাল যেটা আছে এখানে এমনি যেটা পরিকাঠামো সেটা এখনো নাই। তবে এই জায়গাটাতে যেটা আছে, যেটা নতুন বিল্ডিং হচ্ছে, আগামী দিনে এখানে স্থায়ী ডাক্তার বসার কথা। কুষ্ঠ সারলেও ছিল ক্ষত, এবার কুষ্ঠর ক্ষত সারানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের। ঝাড়গ্রামের মেডিকেল ক্যাম্পে 13 জনের অপারেশন। ঝাড়গ্রাম নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শিবির। 2 মেদিনীপুর ঝাড়গ্রামে 13 রোগীর অপারেশন। আরজিকরের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধানের নেতৃত্বে ক্যাম্প। অপারেশনের পর 13 রোগীকেই রাখা হয়েছে পর্যবেক্ষণে। চিকিৎসার জন্য মাথাপিছু 12,000 টাকা আর্থিক সাহায্য। আরজিকরের টিম ডক্টর RN ভট্টাচার্য স্যারের নেতৃত্বে 10 জন ডক্টর মিলে, স্পেশালিস্ট প্লাস্টিক সার্জন সবাই মিলে প্রায় 13টা পেশেন্টের আগে সার্জারি করা হয় এবং সাকসেসফুলি সার্জারি হয়েছে। এগুলো 1 মাস মতো থাকবে, আমাদের রিহেবিলিটেশনের পরে ছেড়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা পেশেন্টকে থাকার জন্য পরবর্তীকালে গভর্নমেন্টের যে 12,000 টাকা করে ওনাদের প্রত্যেককে দেওয়া হয় সেটাও দেওয়া হবে। মৃত ব্যক্তির হাড় নিয়ে রোগীর পায়ে প্রতিস্থাপন। আরজিকরে বিরল অস্ত্রোপচারে সাফল্য। চিকিৎসকদের দাবি, মৃতের হাড় নিয়ে প্রতিস্থাপন পূর্ব ভারতে এই প্রথম। অপারেশন হয়েছে বুধবার, এর জন্য হাড় প্রতিস্থাপন করতে হয়েছে। মৃত ব্যক্তির পায়ের হাড় নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে রিয়াজ উদ্দিন মণ্ডলের বাঁ পায়ে। আরজিকরে বিরল অস্ত্রোপচারে সাফল্য। উত্তর 24 পরগনার বারাসাতের কাছে বিড়া। এখানকার বাসিন্দা রিয়াজ উদ্দিন মণ্ডল, বয়স 31, ঠিকা শ্রমিকের কাজ করেন, বাড়ির একমাত্র রোজগারে।
2023-এ লরির ধাক্কা, রিয়াজউদ্দিনের বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে। আরজি করে রিয়াজউদ্দিনের চিকিৎসা শুরু হয়। 2 বার অপারেশন করেও লাভ হয়নি। একটা সময় বাঁ পা বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই সময় চেন্নাই থেকে এক মৃত ব্যক্তির পায়ের হাড় আনা হয়। এর জন্য স্বাস্থ্য দপ্তরের খরচ হয় 2.5 লক্ষ টাকা। বুধবার সেই হাড় প্রতিস্থাপন করা হয় রিয়াজউদ্দিনের পায়ে। আশাই তো আমার ছিল না যে এটা ঠিক হবে। তারপরে স্যারেরা বললো যে এটা করলে ঠিক হয়ে যাবে। তারপর শুনেও খুব খুশি পেলাম। আর সার্জারি করার পরেও এখন মোটামুটি ঠিকই আছি, সেরকম কোনো প্রবলেম নেই। আর আগের মতো আমি ঠিক হয়ে যাবো, স্বাভাবিক চলতে ফেলতে পারবো। আরজি করে চিকিৎসকদের দাবি, মৃত ব্যক্তির হাড় নিয়ে প্রতিস্থাপন পূর্ব ভারতে এই প্রথম। অপারেশনটা হলো সেটা খুবই সাকসেসফুল অপারেশন, রেয়ার অপারেশন। বিরাট একটা বোন ডিফেক্ট যেটা অ্যালোগ্রাফট হিসেবে প্রকিউর করে ওখানে লাগানো হলো। এটা অ্যালোগ্রাফটা প্রকিউর করা খুবই কস্টলি আছে। কস্ট ওয়াইজ অ্যালোগ্রাফ প্রকিউর করতে মোটামুটি ধরুন 2.4 লাখ। এই ধরনের অপারেশন এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে খুব রেয়ার হয়নি, আর কলকাতাতে দিস দ্য ফার্স্ট টাইম। এই পেশেন্টের একটা দুর্ভাগ্যজনক অবস্থা দাঁড়িয়েছিল যে 31 বছর বয়সে মাত্র ওর ফিমার বোনের একটা দিক পুরো নষ্ট হয়ে গেছিল, ল্যাটারাল সাইড অফ ল্যাটারাল ফিমার কন্ডাইল। সেটা অন্য একটা মৃত পেশেন্টের অস্টিওকন্ড্রাল গ্রাফট নিয়ে, যেটাকে আমরা অস্টিওকন্ড্রাল অ্যালোগ্রাফট নিয়ে থাকি, সেইটা রিপ্লেসমেন্ট ছাড়া এনার অন্য কোনো অপশন পাইনি। অপারেশনটা সাকসেসফুলি আরজি করে হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হচ্ছে এবং ইন্ডিয়াতেও এটা খুব কমনলি হয় না। অপারেশনের পরে সুস্থ আছে এবং ভালো আছে, রিকভার করছে ভালোই। রিয়াজউদ্দিন আবার ভালোভাবেই হাঁটতে পারবে। আর এই গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ বিনামূল্যেই হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে পূর্ব ভারতে প্রথম এইরকম হাড় প্রতিস্থাপন করা হলো। ক্যামেরায় সনতের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।